দাদা দিদিদের চামচা যেগুলো আছে, চারানার নেতা আছে, যাদেরকে যখন ইচ্ছা দল বার করে দেয়, যখন ইচ্ছা ঢোকায়, তারা দেখুন আজকে হই হই করছে। একটা বড় নেতা ছিল, প্রচুর হিংসা করত, তার নাম নিচ্ছি না, গিয়ে ঘুরতেন। আজকে সে অবস্থা দেখুন কোন তলে নিতে চলে গেছে। হাজি থেকে ক্ষমতা কেড়ে নিয়েছে, এখন গরু ছাগল ওই দিকে তাকাচ্ছে না। কিন্তু হাজির হাতে যখন ক্ষমতা ছিল, গরু ছাগলকে এক ঘাটে পানি খাওয়ার চেষ্টা করেছিল, অনেক অন্যায় করেছিল। তাই এতটুকুই বলছি, কে কখন কোথায় থাকে, কার ক্ষমতা আপ হবে, কার ক্ষমতা ডাউন হবে, কেউ বলতে পারবে না। কালের ক্রমে আজকে যে নিচে আছে, কালকে সে উপরে উঠবে, আবার কালের ক্রমে উপরে যে আজকে আছে, আগামী কাল সে নিচে নামবে। সুতরাং উপরে থেকে কি ক্ষমতা উপভোগ করে কি ব্যবহার করছো, কালকে যখন তুমি আগামীতে যখন তুমি নিচে নামবে, তোমার সাথে কিন্তু সেটা গ্রামের মানুষ ট্রিট করবে, এটা মাথায় রাখে এলাকার মানুষ ট্রিট করবে। তুমি আজকে ক্ষমতার মসনদে আছো, ক্ষমতার মধ্যগগনে আছো, তুমি যদি মান ক্ষমতাটাকে সঠিকভাবে ব্যবহার করো, আগামী দিনে তোমার হাতে ক্ষমতা না থাকলেও গ্রামের মানুষ তোমাকে শ্রদ্ধার নজরে দেখবে। আর তুমি যদি মনে করো ক্ষমতার মধ্যগগনে আছি, মানুষকে মানুষ ভাববো না, প্রশাসনকে জোর করিয়ে অন্যায় করব, আগামী কাল কিন্তু তোমার জায়গা ওই শাহজাহান শেখের পাশে হবে, এটা মাথায় তুমি কিন্তু রেখে দাও। তখন হয়তো তোমার ছেলে মেয়ে স্ত্রী পরিবার যে ভাইজান একটু দেখুন, হয়েছে তৃণমূলের ছেলেরা জেল খাটছে, বিজেপির সাথে ঝামেলা, সিপিএম এর সাথে ঝামেলা। আমি জেলে গিয়ে দেখেছি, অনেককে ছাড়িয়েছি, তৃণমূল আর পাত্তা দেয়নি, দেখেছে জেলে ভাইজান হাউমাউ করছে। নাম্বার দিয়ে এসেছি, পরিবারের লোক দেখা করতে আসলে বলেছি আমার সাথে দেখা করতে বলবে, দেখা করেছে। তৃণমূলের অনেক নেতাকে জেল থেকে নওশাদ সিদ্দিকী ছাড়িয়েছে, অন্যায় ভাবে তাদেরকে ফাঁসিয়ে দিয়েছিল। এখনো কাজ চলছে, এই পার্টি নওশাদ সিদ্দিকী করে। ভোট হলে দেবেন, ইচ্ছা হলে দেবেন, না হলে দেবেন না। চোখ কান খুলে চলুন, ভোটের জন্য আপনার পাড়াতে মারপিট করবেন, আর কলকাতায় সন্ধ্যার পরে টিভির সামনে বসে ফেস পাউডার টেস্ট পাউডার মেখে বলবে এটা হয়নি সেটা হয়নি। অমুক অমর রাহে বলবে বছরে একটা দিন, বাকি কেউ কবরে গেল, কেউ শ্মশানে গেল, নাহলে কেউ বসিরহাট জেলে জীবনটা ধ্বংস হয়ে গেল। এই হিংসায় আপনারা জড়াবেন না। আমরা দিলীপ ঘোষের বিরুদ্ধে বলছি, আমরা সুকান্ত মজুমদারদের বিরুদ্ধে বলছি, আমরা শুভেন্দু অধিকারীদের বিরুদ্ধে বলছি, কিন্তু বুকে যন্ত্রণা হচ্ছে কার? মমতা ব্যানার্জি তার দলের লোকেদের। কেন? কারণটা এটা, 1998 সালে আজকের যে তৃণমূল কংগ্রেস দেখছেন, এই দলটি তৈরি হয়েছিল কার হাত ধরে? আডানিজি, আদবানিজি, মুরলী মনোহর যোশী বা এই ধরনের যারা সিনিয়র লিডার্স আছে বিজেপির, তাদের হাত ধরে এই তৃণমূল কংগ্রেসের জন্ম হয়েছিল। যতই আমরা খারাপ ছেলে হই না কেন, যতই আমরা খারাপ পিতা হই না কেন, খারাপ পিতা হই না, তারপরে প্রসঙ্গে আমি বলছি, কিন্তু দিনের শেষে ছেলেকে পিতা যতই রাগ করুক না কেন, ছেলের প্রতি দরদটা থাকবেই। আর ছেলে বাপের প্রতি যতই রাগ দেখাক না কেন, দিনের শেষে বাপের প্রতি একটা সফট কর্নার থাকবে। তাই আমরা বিজেপির বিরুদ্ধে কথা বললে তৃণমূলের বুকে ব্যথা করার কারণটা এটাই, তৃণমূল নামক দলের জন্মটাই হয়েছে বিজেপি নামক দলের গর্ভ থেকে। ফলে আমরা বিজেপির বিরুদ্ধে কথা বললে এদের রাগ হয়, তৃণমূলের বিরুদ্ধে কথা বললো এদের রাগ হয়। আমাদের এখানে এই প্রোগ্রামকে ভুলণ্ডিত করার জন্য কোন চ্যাটার্জি, চক্রবর্তী, ব্যানার্জি এসেছে কি বলুন আপনারা? এসেছে? কোন দাস, কোন মান্ডি, কোন হাসদা এসেছে এখানে? আসেনি। এই প্রোগ্রামকে বানচাল করার জন্য যারা এসেছে তার নামের আগে মোহাম্মদ আছে, নালে শেষে রহমান ইসলাম আছে, তাই তো? কি ভুল বলছি ভাই আমি? এবার তাদেরকে বলছি, আমার ভয়েসটা আওয়াজটা নিশ্চিতভাবে শুনতে পাচ্ছেন তারাও। আপনার আব্বার কবর, আপনার আম্মার কবর, আপনার দাদুর কবর, আপনার দাদিমার কবর এখনো যে সুরক্ষিত আছে, বুলডোজার চালিয়ে দেয়নি, কবরটার উপরে মদের ফ্যাক্টরি তৈরি করে দেয়নি, কবরটার উপরে জুতোর ফ্যাক্টরি হয়ে যায়নি। হ্যাঁ, যারা আজকে আমাদের এই প্রোগ্রামকে বানচাল করার চেষ্টা করেছেন, তাদের উদ্দেশ্যে আমার এই বার্তাটা, আমার কথাটা ভালো করে বোঝার চেষ্টা করুন। আপনার আব্বা আম্মা, দাদু দাদির কবরটা এখনো যে কবর আছে, ফ্যাক্টরি হয়ে যায়নি। কোন মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি করা মামলাতে এখনো আপনার কবরস্থানটা সুরক্ষিত নয়। এই নওশাদ সিদ্দিকীর করা মামলাতে আপনার বাপ দাদুর
কবরটা এখনো সুরক্ষিত আছে। এরা কত বড় নির্লজ্জ, একটু ভাবাচ্ছেন, হওয়া দরকার। একটু ভাববেন যে আপনি নওশাদ সিদ্দিকীর প্রোগ্রামটা আটকাচ্ছেন, কিন্তু এই নওশাদ সিদ্দিকী আপনার বাপের কবরটা বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করেছে। কোন অভিষেক ব্যানার্জি গিয়েছিল? কোন এমএলএ গিয়েছিল? না কোন মমতা ব্যানার্জি গিয়ে মামলা করেছে? তারা করেনি। যারা আমাদের প্রোগ্রামকে ডিস্টার্ব করছেন, তার বাপদাদর কবরটা কবরে যাতে থাকে, ওখানে জুতোর ফ্যাক্টরি না হয়ে যায়, মদের ফ্যাক্টরি না হয়, চারটে মেয়েকে নিয়েছে নাচানোর, অর্থাৎ কি হয় এটা কি বলে গো, হ্যাঁ, বারনা হয়ে যায়, সেইটাকে আটকাচ্ছি আমরা, খামচিহ্ন আটকাচ্ছে। আর ওরা এত বড় বোকা, মাথায় এমন গোবর ওদের ঢুকিয়ে দিয়েছে, খামচিহ্ন কি আটকানোর জন্য ওরা হই হই করছে। আশা করছি বুদ্ধি একটু খুলবে। এর মসজিদ কেড়ে নিচ্ছে, এর মাদ্রাসা কেড়ে নিচ্ছে, এর ঈদগাহ কেড়ে নিচ্ছে, এর বাপের কবর কেড়ে নিতে চাইছে, এর মায়ের কবর কেড়ে নিতে চাইছে, এর ওয়াকাফটা কেড়ে নিতে চাইছে। শাসক তখন ওর পাশে দাঁড়ায়নি, এ ফাঁদে পড়লে পাশে দাঁড়াবে মনে হয়? মুসলমানকে দিয়ে মুসলমানকে কাটবো, মুসলমানকে দিয়ে মুসলমানের মাথা ফাটাবো, মুসলমানকে দিয়ে মুসলমানের নামে কেস করাবো, মুসলমানকে দিয়ে মুসলমানকে ধ্বংস করব। এটা মমতা ব্যানার্জি পশ্চিম বাংলায় চালু করেছে। তার আমি উদাহরণ দিচ্ছি। আপনারা দেখুন ওই পশ্চিম বাংলার কথা, রাজনৈতিক ভাবে যত মুসলমান নেতা খুন হয়েছে, সবের পেছনে দেখুন তৃণমূল কংগ্রেসের প্রত্যক্ষ পরোক্ষ হাত আছে। যত ভালো ভালো মুসলিম লিডার খুন হয়েছে, সবের পিছনে তৃণমূলের হাত আছে। এটা থেকে বোঝা যাচ্ছে যে মমতা ব্যানার্জি আরএসএস এর কথা শুনে এই মহল্লাতে হিংসা ছড়িয়ে দিচ্ছে। আমি শুধু এটা মুসলমানদের জন্য প্রযোজ্য বলছি না, যারা পিছড়ে বর্গের আছে, দেখবেন যেখানে দলিত ভাই আছে, অন্য দলিতকে দিয়ে তার উপরে আক্রমণ করাচ্ছে। যেখানে আদিবাসী ভাই আছে, অন্য আদিবাসীকে দিয়ে তার উপরে আক্রমণ করাচ্ছে। মানে যারা পিছড়ে বর্গের আছে, ইন্টার কাস্ট, তাদেরকে নিজেদের মধ্যে উইদিন কাস্ট লড়িয়ে দিয়ে তাদেরকে ধ্বংস করার চক্রান্ত দ্বার প্রান্তে দাঁড় করাচ্ছে। তাই আপনাদের বলবো, হিংসা করছেন, একটু চোখ কান খুলে চলুন। যে আজকে আপনার বিপদে আপনার জোড়া ফুল দাঁড়ায়নি, আপনার বাপের কবরটা, আপনার পূর্বপুরুষে রেখে যাওয়া মসজিদটা, ঈদগাহটা, ওয়াকফ সম্পত্তিটা বাঁচানোর জন্য যাদেরকে আপনারা আক্রমণ করছেন, কর্কশ ভাষায় কথা বলছেন, সেই নওশাদ সিদ্দিকী, পিয়ারুল, মুসা ভাই, কুতুব ভাই থেকে শুরু করে আমরাই আটকানোর চেষ্টা করছি, আমরাই লড়াই করছি। বন্ধুগণ, একটু ভাবার চেষ্টা করুন। শাহজাহান শেখের মতো বেতাজ বাদশা ফাঁদে পড়ে গিয়েছে, এখন জেলের ভাত খাচ্ছে। কবে জেল থেকে বার হবে? সূর্যের আলো কবে দেখবে? খোলা আকাশের আলো। এখন তো সূর্য তো পাচ্ছে, কিন্তু খোলা আকাশের আলো, মুক্ত বাতাস কবে পাবে? আমিও বলতে পারছি না, ওখানকার নেতারাও বলতে পারছে না, কেউ বলতে পারছে না। আমি একটা উদাহরণ দেব। সন্দেশখালীর বিধায়কের নাম কি? সুকুমার মাহাতো সাহেব। সুকুমার মাহাতো সাহেবকে জেতানোর জন্য শাহজাহান শেখ মহাশয় 2021 সালে কি কি নোংরামি করেছিল আপনারা জানেন? আমাদের একটা ছেলেকে খুন করেছিল, কুতুব ভাই মনে আছে? শুধু খুন করেনি, অভিযোগ যাতে না দেয় তার সর্বোচ্চ চেষ্টা করেছিল। মনে আছে তো তোমার? তাহলে ভাবুন, সেই সুকুমার মাহাতো সাহেব একবারের জন্য বলছে শাহজাহানকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে? একটা বক্তব্য দেখাতে পারবেন? সিঙ্গেল তার কমেন্ট আমাকে দেখাতে পারবেন যে সুকুমার মাহাতো সাহেব বলেছেন যে শাহজাহানকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে? কিন্তু সুকুমার মাহাতো সাহেবকে বিধায়ক বানানোর জন্য একাধিক অন্যায় কাজ শাহজাহান শেখ করেছে। আজকে শাহজাহান শেখ গাড্ডায় পড়ে গেল, সুকুমার মাহাতো সাহেব নতুন দল তৈরি, মানে নতুন তার টিমের লোককে তৈরি করে নিল। তাই আমি আবারও বলছি,
এই পাড়ার যারা চারানার নেতা বড় দাদাদের কথা শুনে এই হিংসায় জড়াচ্ছেন, তাদের কাছে আমি অনুরোধ করছি একটু চোখ কান খুলে দেখুন। সারা দেশের অবস্থা দেখুন, সারা রাজ্যের অবস্থা দেখুন, কিভাবে দলিত আদিবাসী মুসলমানদের উপরে অত্যাচার নেমে আসছে। একটু চোখ খুলে দেখুন। এখনো যদি আপনি আপনার পাড়ার মধ্যে হিংসা মারামারিতে জড়িয়ে পড়েন, কবে আর আপনার বাচ্চাটা যেই প্রাইমারি স্কুলে যাচ্ছে সেই স্কুলের শিক্ষার ব্যবস্থার পরিবর্তনের দাবি করবে? আজ সাবির মল্লিক হরিয়ানাতে গোমাংস আছে মিথ্যা অপবাদে পিটিয়ে মেরে দিল। পরে কি দেখলাম, গোমাংস ছিল না, রিপোর্ট যেটা এসেছে উড়ে বাসন্তীর ছেলে। যদি না আপনার মন টাকা দিয়ে ওকে খুন করেছে, আপনার বাড়িতেও পরিবার পরিজন আছে, ওরও পরিবার পরিজন আছে। চলে যান আফরাজুল, কি নৃশংস ভাবে খুন করলো। যদি আপনার না মন টাকা দে, চলে যান বাঁকুড়াতে হেমন্ত রায় কেরলে কাজে গিয়েছিল 2019 সালে, খুলাস হয়ে বাড়ি ফিরেছে। এই ধরনের শয়ে শয়ে আছে। যদি আপনার মনটা না কাঁদে ওই লাশগুলো দেখে, তাহলে আপনি আমাকে দুঘা মারুন। আর যদি আপনার মধ্যে মানবতা থাকে, মানুষত্ব থাকে, তাহলে আফরাজুলের জন্য কষ্ট হবে, হেমন্ত রায়ের জন্য কষ্ট হবে, সাবির মল্লিকের জন্য কষ্ট হবে, সোমনাথ দেবনাথের জন্য কষ্ট হবে, জুয়েল রানার জন্য কষ্ট হবে। যদি মানবতা আপনার মধ্যে থেকে থাকে, ন্যূনতম যদি মানসিকতা আপনার ঠিক থাকে, আপনার যদি কষ্ট লেগে থাকে, তাহলে আপনি লাঠি নিয়ে ছুটে আসার আগে একবার ভাববেন ওদের উপরে অত্যাচার বন্ধের জন্য। আমাদের তো সরকার, আমার তো নেত্রী কিছু বলছে না। যাদের পিছনে আমরা লাঠি নিয়ে ছুটে যাচ্ছি ওদের উপরে না অত্যাচার হয়, ওই জন্য অন্তত তারা রাস্তায় দাঁড়িয়ে গলাটা তো ফাটাচ্ছে। এরপর থেকে একটু ভেবে চিন্তে কাজ করবেন। প্রশাসনের বন্ধুদেরকে আপনারা সহযোগিতা করবেন, আইন হাতে কেউ তুলে নেবেন না। অনুরোধ এটুকু করছি, প্রশাসনের বন্ধুদেরকে সহযোগিতা করবেন। মাথায় থাকবে তো ভাই? টিট ফর ট্যাট কথা আছে, কিন্তু এখানে হলে ক্ষতিগ্রস্ত মানুষই হবে। দ্বিতীয় কথা, আপনাদের সন্তানগুলোকে উচ্চশিক্ষায় শিক্ষিত করুন। শিক্ষার অভাবের জন্য হিংসার দিকে ঠেলে দিচ্ছে। যে হিংসা করতে আসছে হোশ নাই, অবঘাতে লাগলে যদি ক্ষতি হয়ে যায়, মাথাটা যদি ফেটে যায় 307 হয়ে যাবে। আর আল্লাহ মাফ করুন, সৃষ্টিকর্তা ক্ষমা করুন, যদি যাই এক্সপায়ার হয়ে যায় তাহলে বসিরহাট কোর্ট জেলের মধ্যেই থাকতে হবে। হোশ নাই 302 খাবে। এই জন্য এদেরকে অশিক্ষিত করে রেখে দিয়েছে মমতা ব্যানার্জি আর শুভেন্দু অধিকারী। এই দুই দল মিলে, দুজন মিলে পশ্চিমবাংলার হিন্দু মুসলমানকে শোষণ করার চেষ্টা করছে। অনুরোধ করছি আপনার ছেলেগুলোকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করুন। 3 নম্বর হচ্ছে রাজনৈতিক সৌজন্যতা হারাবেন না। বুথের মানুষদের বলবো, কোনদিন দেখেছেন শুভেন্দু অধিকারী, মমতা ব্যানার্জি, নওশাদ সিদ্দিকী, দিলীপ ঘোষ, ফিরহাদ হাকিম, মোহাম্মদ সেলিম, অধীর রঞ্জন চৌধুরী, সূর্যকান্ত মিশ্র, অভিষেক ব্যানার্জি মারপিট করছে নিজেদের মধ্যে? কোনদিন দেখেননি, আমার মনে হয় দেখবেন না আপনারা। কিন্তু আমরা কি দেখছি, এ আমরা ডেঙ্গিতে কে আইএসএফ করে, কে তৃণমূল করে, কে কংগ্রেস করে, কে সিপিএম করে, নিজেদের মধ্যে মারামারিতে জড়িয়ে পড়ছেন। কেন আপনারা মারামারিতে জড়াচ্ছেন? আর আপনাদের দলের সর্বোচ্চ নেতারা দেখুন এসি রুমে বসে চা খাচ্ছে। আপনাদের ন্যূনতম যদি লজ্জা থাকে, আপনারা আপনাদের যারা মারপিট করার কথা বলবে তাদেরকে বলবেন, দাদা এসে আপনি দুঘা শুরু করুন, আমরা ছগা দেবো। দেখবেন দাদা দিদি আসবে না। কারণ দাদা দিদি ভালো করে জানে, আমি যদি জড়িয়ে যাই, আমার নামে এফআইআর হয়ে গেলে 307 ধারা যদি লেগে যায়, আমার পাসপোর্ট রেনুয়াল থেকে শুরু করে বছরে বছরে বিদেশে যে একটা করে ট্রিপে যায়, সেখানে যাওয়াতে অনেক অসুবিধা হবে, আমার বিপদ হয়ে যেতে পারে। আবার কেউ যদি মারা যায় তাহলে আমি ফেঁসে যাব, আমাকে জেলে থাকতে হবে। সেই জন্য কোনো দাদা দিদি হিংসায় জড়াই না।